দুটো ইয়ে করি, একটা একদিকে টাইম আর একদিকে ভেলোসিটি, এদিকে টাইম আর এদিকে ভেলোসিটি। তো তারপরে যেটা করি আমরা, যে ব্লাড যখন ফ্লো হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা কিন্তু প্রত্যেকটা টাইমে সিস্টোল এবং ডায়াস্টোলের সাথে ভেলোসিটি কম বেশি। এখন প্রথমে যখন সিস্টোলে শুরু হলো ভেলোসিটি হয়তো এখানে, তারপরে বাড়লো, তারপরে বাড়লো, এরকম করে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা সময় পিকে যাওয়ার পর আবার হঠাৎ করে ফল করতে থাকে। এই যে পিকে যে গেল, এইটাকে বলা হয় পিক সিস্টোলিক ভেলোসিটি। তারপরে এটা, আর এই পিকে যেতে যে টাইমটা লাগে তাকে বলা হয় অ্যাক্সিলারেশন টাইম। তারপরে ভেলোসিটি নামতে থাকে, নামতে নামতে এক সময় পুরোটা চলে যায় ডায়াস্টোলিকে, একটা এন্ড হয় এবং তারপরে আবার পিক শুরু হয়। এই এন্ডটাকে বলা হয় এন্ড ডায়াস্টোলিক ভেলোসিটি। আচ্ছা, আমি একটু সুইচ কভার করে যাচ্ছি কারণ সময় কম, করব না। আচ্ছা, রেজিস্ট্যান্স কি জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স হচ্ছে ব্লাড যখন যাচ্ছে তখন বিপরীত দিক থেকে একটা বাধা হয়। সেটা নানান কারণে, ব্লাডের ভিসকোসিটির জন্য হতে পারে, ওয়ালের ফ্রিকশনের জন্য হতে পারে, আরো কিছু কারণ আছে, সেগুলো তো পাচ্ছি না। এই যে রেজিস্ট্যান্সটা, মানে বিপরীত থেকে যে বাধা পাচ্ছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে ব্লাডের ফ্লোটা কতখানি হবে, স্পেশালি ডায়াস্টোলিক ফ্লো। ডায়াস্টোলিক ফ্লো কম হবে না বেশি হবে, এটা ডিপেন্ড করে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যদি বাড়ে, মানে এর থেকে যদি বাধা হয়, স্বাভাবিকভাবে ফ্লোটা কমে যাবে। আর যদি রেজিস্ট্যান্স উইথড্র হয় তাহলে কি হবে, ফ্লোটা বেড়ে যাবে। এটা তো স্বাভাবিক হবে। আচ্ছা, এখন দেখি আমরা এরকম একটা ব্লাড, যেটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের পেরিফেরালি যেটা হয়, ক্রমশ ব্লাড গুলো বড় থেকে ছোট হয় আস্তে আস্তে, এবং লাস্টে গিয়ে আর্টারিয়াল থাকে, এবং এই আর্টারিয়াল গুলো কন্ট্রোল করে রেজিস্ট্যান্স। মানে ব্লাড যখন বেশি দরকার তখন সে ডাইলেট করে, আর যখন কম হয় তখন কনস্ট্রিক্ট করে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের ইন্ডিকেটর আমরা পাবো ডায়াস্টোলিক ফ্লো। তো সাধারণত যদি মানে পেরিফেরাল ব্লাডের কথা চিন্তা করি, লিম্বে, তাহলে কি হয়, ডায়াস্টোলিকের ঠিক শুরুতে একটা এখানে ধাক্কা খাওয়ার পর একটা রিফ্লেক্স হয়, এবং এই রিফ্লেক্সটা আমরা এখানে পাই, এটা ডাউনওয়ার্ডস ডিফ্লেকশন। এবং সেক্ষেত্রে এটা আমরা গ্রাফটা হবে আমাদের এরকম। তাহলে আমরা যদি এরকম একটা ডাউনওয়ার্ডস ডিফ্লেকশন পাই, তার মানে এটা একটা হাই রেজিস্ট্যান্স। তারপরে যেটা হয়, যদি এখানে রেজিস্ট্যান্সটা না থাকে তাহলে কি হবে, এটা রিভার্স ফ্লোটা থাকবে না, ব্লাড ডাইরেক্টলি চলে যাবে। ব্লাড যদি ডাইরেক্টলি চলে যায় তাহলে এই যে ইয়েটা হয়েছিল এটা থাকবে না, যে ডাউনওয়ার্ডসটা ছিল এটা থাকবে না। তাহলে এটা বাদ হলে চলে যাবে কি, যেটা সেটাতে এরকম একটা, এটা দেখে আমরা বলতে পারবো যে এটা লো রেজিস্ট্যান্স। এরকম যদি আরো ফ্লো, যদি মানে রেজিস্ট্যান্স যদি আরো কমে যায়, তাহলে ব্লাড ফ্লো আরো বেড়ে যাবে। তো ব্লাড ফ্লো আরো বেড়ে গেলে কি হবে, এই ডায়াস্টোলিক ফ্লোটা আরো বাড়বে, তাহলে ডায়াস্টোলিক ফ্লোটা তখন আস্তে আস্তে আরো বাড়বে। কাজেই ডায়াস্টোলিক ফ্লো ইন্ডিকেট করে রেজিস্ট্যান্স। আমরা এটা তো হাই রেজিস্ট্যান্স ফ্লো, তাই না? তারপর লো রেজিস্ট্যান্স ফ্লো আমরা আবার একটু দুই রকম পাই। একটা হচ্ছে ডায়াস্টোলিক ফ্লোটা কম, ডায়াস্টোলিক ফ্লোটা বেশি। এগুলো সুইচ ওভার করছি, প্র্যাকটিক্যালি দেখাবো। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি লো রেজিস্ট্যান্স ফ্লো আর হাই রেজিস্ট্যান্স ফ্লো, এই দুটোর তফাৎটা কি। একটা লোতে আমরা বলছি, লোতে আমরা কোথায় পাই, যেখানে কন্টিনিউয়াস ব্লাড ফ্লো দরকার, যেমন ব্রেন, কিডনি, এগুলোতে কন্টিনিউয়াস ব্লাড ফ্লো দরকার, সেখানে লো রেজিস্ট্যান্স ফ্লো দরকার। আর এই দুটোর মধ্যে আবার আরেকটা আছে, যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট ফ্লো এবং লো রেজিস্ট্যান্স ফ্লো, এই দুটোর ডিফারেন্স আমি একটু বলতে পারছি। এই দুটো, যে দুটোতেই কিন্তু ডায়াস্টোলিক কম্পোনেন্ট আছে, তাই না, উপরে আছে,
কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? মেইনলি তফাৎ হচ্ছে যে এন্ড সিস্টোলিকে একটা নচ পাওয়া যায়। এই যে সিস্টোলিক, এখানে একটা ছোট্ট একটা নচ আছে, দেখা যাচ্ছে? এই নচটা কিন্তু এখানে যে নচটা আছে এটা কিন্তু ইয়েতে থাকে, মানে ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স যেটা সেটা থাকে। তাহলে লো রেজিস্ট্যান্স, ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স আর হাই রেজিস্ট্যান্সের স্পেকট্রাল ইয়েগুলো এরকম। এখন আসি আবার যে এইটাকে আমরা কোয়ান্টিটেটিভ ইয়েতে যেতে পারি, কতগুলো ইন্ডেক্স ব্যবহার করা হয় এটার জন্য। এগুলো জানা আছে অনেকেরই। এগুলো এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে। রেজিস্ট্যান্স ইন্ডেক্স, স্যাচুরেশন ইন্ডেক্স অনেক কটা আছে, এগুলোতে আমরা যাবো না। এগুলো দেখছিলাম ছিল একটু অন্তর্ভুক্ত ব্যাপার, এগুলো আরেকদিন একটু বলেন স্যার। আমরা বরং করে মারিয়া ম্যাডাম যে লেকচারটা দেবে সেইটার একটা ইয়েতে আমরা চলে যাই। সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স অফ ফ্লো, এই রেজিস্ট্যান্স অফ ফ্লোটা আমরা কেন মাপছি, আমাদের লাভটা কি? কারণ এটা ইন্ডিকেট করে পারফিউশন অফ দ্য পেরিফেরাল ভাস্কুলার বেড। পেরিফেরাল ভাস্কুলার বেডে কতখানি পারফিউশন হচ্ছে সেটা এটা কিডনি, ইউটেরাস এবং প্ল্যাসেন্টার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা জিনিস বোঝায়, যেমন ব্লাড ফ্লো যাচ্ছে প্ল্যাসেন্টার মধ্যে দিয়ে ফিটাসে যাচ্ছে, ফিটাসের ব্রেনে যাচ্ছে, কোনো কারণে এই ব্লাড ফ্লোটা কমে গেল, তাহলে কি হবে? সবারই ব্লাড ফ্লো কমে যাবে। ব্রেন কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হবে। হ্যাঁ, ব্রেনের মাথা খারাপ হয়ে গেছে, বডি মোটামুটি খুশিতে আছে কিন্তু ব্রেনের মাথা খারাপ হয়ে গেছে। তখন বডি সিস্টেম করবে কি, ব্রেনের যে এসেন্স গুলো ছিল সেগুলোকে সে ডাইলেট করে কম্প্রোমাইজ করবে যে ফ্লো আমার কাছে আছে, তখন ব্রেন খুশি। তাহলে কি হবে? ফ্লো বেশি হওয়া মানে কি? রেজিস্ট্যান্স কমে গেছে। রেজিস্ট্যান্স কমে গেছে, কাজেই রেজিস্ট্যান্স দিয়ে আমরা খুব ইজিলি আমরা বুঝতে পারি যে একটা ফিটাল হাইপোক্সিয়া হচ্ছে, কি হচ্ছে। ইনডাইরেক্টলি এটা আমরা বুঝতে পারি। তাহলে যেটা এইরকম ছিল সেটা এরকম হয়ে যাবে, ডায়াস্টোলিক ফ্লো। কারণ ডায়াস্টোলিক ফ্লোটাই তো আমি বলেছি যে রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। এগুলোতে আর যাচ্ছি না, আমার মনে হয় টাইম যেহেতু শেষ, পরে যদি আরেকটি সুযোগ পাওয়া যায় এগুলো তাত্ত্বিক কথাবার্তা আলাপ করা যাবে। পিআরএফ একটা খুব ভ্যালু, পালস ফ্রিকোয়েন্সি, যারা জানে তাদের জন্য একটু চট করে একটু বলে দিই 1 মিনিটে। পিআরএফ সেটিং একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পিআরএফ সেটিং যদি না করা হয়, বিশেষ করে আয়তার ক্লাসিফিকেশনের জন্য খুব ভুল হয়ে যেতে পারে। যেমন এটা পিআরএফ সেটিং কম থাকার জন্য এটাকে মনে হচ্ছিল যে একটা নন ভাস্কুলার, কিন্তু পিআরএফ সেটিং বাড়িয়ে দেওয়াতে, কমিয়ে দেওয়াতে এটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে পিআরএফ সেটিং একটু কমিয়ে দেওয়া হয়েছে, এগুলোর ক্ষেত্রেও সেরকম। তো আর ডিটেলস কোনো কিছু নাই, সামারি আমরা এটাই বলতে পারি। আমরা কালার ডপলার, পাওয়ার ডপলার, স্পেকট্রাল ডপলার এগুলো শিখলাম। ডিরেকশন অফ ফ্লো, ভাস্কুলারিটি অফ অর্গান, ভেলোসিটি অফ ব্লাড, এগুলো আমরা জানতে পারবো এসব করে। আর স্টেনোসিস, এক্সপ্লানেশন, বেনাইন প্রসেস, ম্যালিগন্যান্ট আমরা লিখতে পারি। এগুলোই আর কি। এই অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, একটা লেকচারও হবে না। আমি বলতে তারপরে সময় নিয়েছি, তার জন্য দুঃখিত। ম্যাডামদের কাছে মনে করছি যে সময় থ্যাংক ইউ।